অকটেন নেই, ডিজেল আছে, ডিজেল সেল করতেছে। তা আধা ঘন্টা অপেক্ষা করার পরে 500 টাকা তেল পালাম। 22,000 27,000 লিটার আমরা অকটেন নিয়ে আসি, সেখানে আমার তেল আসছে 4,500। ডিপো থেকে সরবরাহ সংকটে অনেক ফিলিং স্টেশন বন্ধ, পাম্পে অপেক্ষা, বিক্রি বাড়ায় সংকটের দাবি জ্বালানি মন্ত্রী। ভারত থেকে আমদানিতে ইতিবাচক সাড়া, বাড়ল জেট ফুয়েলের দাম। স্বাস্থ্য খাত ও সড়কে শৃঙ্খলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা। এপ্রিলেই ট্রাফিকের সুফল মিলবে দাবি স্বরাষ্ট্রের। রাজধানীর 5টি ক্লিনিকে অভিযান, টিজি হাসপাতাল সিলগালা। এপ্রিলে ওয়াশিংটনে আইএমএফ এর কিস্তি ছাড় নিয়ে আলোচনা, বৈঠক শেষে অর্থমন্ত্রী। বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি ঋণ দিতে নির্দেশনা। জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তির বিষয়ে সবাই একমত। সংবিধান ও জন আকাঙ্ক্ষার সমন্বয়ে অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত। সংসদের বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র আইনমন্ত্রী। এবং পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও এমপি মাসুদ উদ্দিন চৌধুরী। মামলা রয়েছে 11টি, 5 দিনের রিমান্ড মঞ্জুর। স্বাগত এখনের সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি উজ্জ্বল হাফিজ। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে তীব্র জ্বালানি সংকটের মুখোমুখি নগরবাসী। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার সীমিত সরবরাহে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। সরকার বলছে জ্বালানির কোনো ঘাটতি নেই, তবে সাপ্লাই চেইনের সর্বত্রই দেখা যাচ্ছে সংকট আর অব্যবস্থাপনা। দৈনন্দিন জীবনে যুক্ত হচ্ছে অতিরিক্ত চাপ, বাড়ছে অনিশ্চয়তা। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সুলতান। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে দুপুর পর্যন্ত জ্বালানির অপেক্ষায় তাকে বসে থাকতে হচ্ছে ফিলিং স্টেশনের লাইনে। অফিস 9টা থেকে শুরু ছিল, আমি অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছি। লরি থেকে তেল নামলো, তারপরে আমাদের দেওয়ার ব্যবস্থা হলো। ঈদের ছুটি শেষে কাজে ফেরা অনেকের অভিজ্ঞতা এরকম। বেশিরভাগ পাম্পেই মঙ্গলবার দুপুর পর্যন্ত পৌঁছায়নি কোনো জ্বালানিবাহী লরি। অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, সকাল 8টায় বের হয়েছি, এখন কয়টা বাজে? ধৈর্য হারা হয়ে আবার এই যে এখানে আসে দেখলাম যে এখন দিচ্ছে। আশপাশে যেসব পাম্পে তেল না, এগুলো যদি সমভাবে বন্টন করা যায় তাহলে কিন্তু লাইনটা এক জায়গা হয় না। 3-4টা পাম্পে ঘুরছি, তেল পাই নাই। বর্তমানে এখানে এসে তাও আধা ঘন্টা বেশি টাইম লাইনে থেকে তেলটা আমি পাইছি। মহাখালীর সাউদার্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে যানবাহন। স্টেশন ইনচার্জের দাবি, দৈনিক চাহিদার তুলনায় 1/4 জ্বালানি পাচ্ছেন তারা, যা দিয়ে সর্বোচ্চ 4 ঘন্টা পাম্প চালু রাখা সম্ভব। নর্মালি 14,000 15,000 বিক্রি হয়, আর আমার 22,000 27,000 লিটার আমরা অকটেন নিয়ে আসি, সেখানে আমার তেল আসছে 4,500। এক গাড়ি করে তেল দিতে, আর এখন প্রতিদিন দেয় না, এখন একদিন পর পর এক গাড়ি করে পাই। একটু কম পাচ্ছি আগের মতো। আগের চেয়ে মনে করেন অ্যাভেলেবেল পাইতাম, কাস্টমার অ্যাভেলেবেল নিত, এখন একটু সরকার রেশনিং করে দিছে। এদিকে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দাবি করেছেন, হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে। ডিমান্ড আর স্টক তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। তো ন্যাচারাল তেল শেষ হয়ে যাবে তো। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে শত শত লরি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে জ্বালানি নেয়ার অপেক্ষায়। চালকদের অভিযোগ, নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে ডিপো থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পুরো দিন অপেক্ষা করেই ফিরতে হয় খালি হাতে। এদিকে পদ্মা অয়েল ডিপোতে প্রবেশ করতে গেলে পড়তে হয় বাধার মুখে। এমনকি সরবরাহ পরিস্থিতি নিয়েও দেয়া হয় ভুল তথ্য। ডেইলি কোটাটা কত? ডেইলি কোটা এটা প্রতিদিন 4টা নয় দেবে, যে বাইরে আপনার এখানে 4টা। পদ্মা অয়েলের কাছ থেকে 91টি ফিলিং স্টেশন, ঢাকা এবং ঢাকার আশেপাশে 91টি ফিলিং স্টেশন এখান থেকে জ্বালানি তেল নিয়ে থাকে, যেখানে 1,80,000 লিটার বরাদ্দ দেওয়া হচ্ছে অকটেনের জন্য এবং 8,69,000 বরাদ্দ আছে ডিজেলের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 91টির মধ্যে মাত্র
19টি ফিলিং স্টেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে আজকের জন্য, আজকে যে 24 তারিখ। সরকার বলছে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে মাঠ পর্যায়ে এই চিত্র বলে দিচ্ছে ভিন্ন কথা। চাহিদা সরবরাহ আর ব্যবস্থাপনার এই অসামঞ্জস্যই এখন ভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। শাহরিয়ার পুলক, এখন ঢাকা। এদিকে দিন পেরিয়ে রাতেও জ্বালানির অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে, তবে কমেছে তীব্রতা। জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাতে বাংলা মোটর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। ঈদের ছুটিতে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছিল তা কাটাতে কি কি উদ্যোগ বর্তমানে আপনার চোখে পড়েছে, এবং তার সাথে আসলে জানাবেন রাজধানীর পাম্পগুলো খোলা রাখতে ডিপো থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে কিনা, কি তথ্য আছে? স্বর্ণা, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। আমরা এই মুহূর্তে যে স্টেশনটিতে দাঁড়িয়ে আছি, এখানে আমি কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি তারা তাদের প্রয়োজনীয় বা প্রয়োজন মতো তেল ডিপো থেকে সংগ্রহ করতে পারছেন কিনা, কিন্তু তারা বলছেন যে তাদের যে দৈনিক চাহিদা এই ফিলিং স্টেশন থেকে সেই পরিমাণ জ্বালানি তারা সংগ্রহ করতে পারছেন না, যার কারণে আসলে যে পরিমাণ জ্বালানি তারা পাচ্ছেন সেই পরিমাণ জ্বালানি এই যে যানবাহনগুলো এখানে ভিড় করছে তাদেরকে দিতে হচ্ছে। এই বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে এখানে একটি গুরুতর অভিযোগ রয়েছে, যারা তেল নিতে আসছেন তাদের বিরুদ্ধে স্টেশন কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে এই বেশিরভাগ গাড়িতেই কিন্তু পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা এখানে লাইন ধরছেন, লাইনে ধরে তারা তেল নিতে আসছেন। দেখা যাচ্ছে তারা ফুল ট্যাঙ্কি করার জন্য 10 থেকে 15 লিটার দেওয়ার সাথে সাথে সেই গাড়ির বা কিংবা সেই বাহনের ট্যাঙ্কিটি ফুল হয়ে যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ এবং খুব গুরুতর অভিযোগ। এবং একই সাথে যে বিষয়টি উল্লেখ করতে চাই যে রাতের বেলা কিন্তু এই চাপটা দিনের বেলা থেকে কিছুটা কম, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, তবে ডিপো থেকে পেট্রোল পাম্পগুলো সংকট বলছে যে তারা তাদের প্রয়োজনীয় পরিমাণ তেল পাচ্ছে না। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এই মুহূর্তে কিন্তু এখন এই স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার সময় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। যে কয়েকটি বাহন এখানে ছিল সেই বাহনগুলোকেই তারা এই মুহূর্তে জ্বালানি সরবরাহ করছে। এই ছিল আমার কাছে সবশেষ। জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। এদিকে ভারত থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কথা জানান তিনি। গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমাদের যে বাংলাদেশি নাগরিকরা ওখানে রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাদেরকে নিরাপত্তা দেওয়াটাই এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই লক্ষ্যে আমাদের মিশনগুলো কিন্তু 24/7 কাজ করে যাচ্ছে। এদিকে জ্বালানি সংকটে এবার জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। এক ধাক্কায় প্রায় 80% দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার নতুন এই মূল্য ঘোষণা করে বিআইআরসি। উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানির দাম পর্যালোচনায় সকালে বৈঠক করে বিইআরসি। এতে তেল বিপণনকারী বিভিন্ন সংস্থা, পেট্রোলিয়াম কর্পোরেশন সহ বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম 112 টাকা 41 পয়সা থেকে বাড়িয়ে 202 টাকা 29 পয়সা করা হয়েছে। লিটার প্রতি দাম বাড়ানো হয়েছে 89 টাকা 88 পয়সা পর্যন্ত, বা 80%। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম $0.73 থেকে শুরু করে বাড়িয়ে $1.32 নির্ধারণ করা হয়েছে। দর বৃদ্ধির হার প্রায় 79%। কাল থেকে এই দাম কার্যকর হবে। আগামী 1 মাসের মধ্যে যানজট কমিয়ে আনতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে চায় সরকার। এজন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 120টি ট্রাফিক সিগন্যালকে অটোমেশনের আওতায় আনা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা। নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে অটোরিকশা নিয়ন্ত্রণে শ্রমিক সংগঠনগুলোর সাথে দ্রুত আলোচনা করা হবে বলেও জানানো হয় বৈঠক থেকে। বিস্তারিত শাহাদাত অব্রের প্রতিবেদনে। রাজধানীর তীব্র যানজট আর ভোগান্তি নিত্যসঙ্গী, বিশেষ করে অফিস শুরু আর শেষের সময়ে। ফ্লাইওভার, বাইপাস সড়ক, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল কোনো কিছুতেই আসেনি কাঙ্ক্ষিত সুফল।
এবার স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে চায় সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএমপি কমিশনারের সাথে যানজট নিরসনে করণীয় ঠিক করতে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে দেশের 120টি সিগন্যালে নিজস্ব প্রযুক্তিতে সিগন্যাল বাতি লাগানো হবে। এপ্রিল মাসের শেষ নাগাদ ট্রাফিক নিয়ন্ত্রণের সুফল পাবে নগরবাসী। আমরা এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে স্বল্প মেয়াদে। তারপরে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় এই আমাদের ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, আগামী 1 মাসের মধ্যে যানজট কমিয়ে আনা হবে। অটোরিকশাকে শৃঙ্খলার মধ্যে আনতে আলোচনা করা হবে বলেও জানান তিনি। পুলিশের পক্ষ থেকেও কিছু কিছু বিষয় বলা হয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিছু বিষয় আসছে। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে আমরা সেই সমস্ত বিষয়গুলো সমন্বয় করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে অন্তত কিছুটা হলো যানজট কমিয়ে আনা যায়, ট্রাফিক সিস্টেমটাকে যে পুরোপুরি কার্যকর করা যায়। এই জন্য 1 সপ্তাহের মধ্যে স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা প্রধানমন্ত্রীর কাছে দেবার কথা জানান ঢাকা উত্তরের প্রশাসক। যেমন অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাথগুলো আছে, এগুলি নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে। আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এর মধ্যে আমরা কিছু লোকালি কাজ করব। সেই কাজের ভিত্তিতে আমরা এটা কোন কাজটা আগে করলে আমাদের ট্রাফিকটা সহজ হবে সেই কাজগুলো আমরা আগে করব। নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে অটোরিকশা নিয়ন্ত্রণ করতে শ্রমিক সংগঠনগুলোর সাথে দ্রুত আলোচনা করা হবে বলেও জানান তিনি। শাতাত অফ্র, এখন, ঢাকা। আইএমএফ এর ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এপ্রিলে ওয়াশিংটনে আলোচনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেজন্য আর্থিক খাতে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া জ্বালানি সংকট কাটাতে আইএমএফ এর অর্থ সহায়তার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় দেশবাসীকে সংযমী হওয়ার আহ্বানও জানান অর্থমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2023 সালের শুরুতে আইএমএফের অনুমোদিত $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচি অন্তর্বর্তী সরকারের আমলে $5.5 বিলিয়ন উন্নীত হয়। ইতোমধ্যে 5 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে প্রায় $3.64 বিলিয়ন। তবে ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে আইএমএফ বিবেচনায় নিচ্ছে বাংলাদেশের আর্থিক সক্ষমতা। নতুন সরকার গঠনের পর মঙ্গলবার সংস্থাটির প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ঋণ কর্মসূচির পাশাপাশি আর্থিক সংস্কারের নানান বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আগামী এপ্রিলে ঋণ ছাড়ের বিষয় নিয়ে ওয়াশিংটনে বৈঠক হবে। যে সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে এবং অর্থনীতিকে সেই জায়গায় নিয়ে যেতে হলে যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যে কিছু নিয়েছি, বাকিগুলো খুব সহসা নিতে যাচ্ছি। আইএমএফ এর যে রিকোয়ারমেন্ট, এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না, এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। একসাথে সব করা যাবে না। ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। যুদ্ধের কারণে জ্বালানি সংকট সত্ত্বেও ঈদে পরিবহন সংকট ও দ্রব্যমূল্য সমস্যা হয়নি বলে জানান অর্থমন্ত্রী। এ সময় দেশবাসীকে সংযম ও সহানুভূতিশীল হবার আহ্বান জানান তিনি। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার তো একা পারবে না। আমরা সকলের দেশবাসীর কাছে আবেদন করব, সকলকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে। অর্থনৈতিক খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। আগামী বাজেটে এর প্রতিফলন দেখা যাবে বলেও জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী। থেকে উত্তরণ করতে পারবে, অর্থনীতিকে এগিয়ে নিতে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।
ভারত থেকে ইউরোপের যে কয়েকটি দেশের ভিসা পায় বাংলাদেশ, সেই সব ভিসার সেবা ঢাকা থেকে চালুর বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল হক নূর। আরও জানান, ব্যাংক থেকে বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি ঋণ দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। কল্যাণ ব্যাংক ঋণ দেবে, সেটা কিন্তু নগদ ক্যাশ দিবে না। আপনার যেখানে সাপোর্ট প্রয়োজন, যেমন ধরেন ওদের কোনো পেমেন্টের ক্ষেত্রে আপনার কোথাও পেমেন্ট দেওয়া লাগবে, ওই পেমেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আদার্স কোনো সাপোর্ট লাগলে শুধুমাত্র ওই ক্ষেত্রে যে 10 লক্ষ টাকা লোন দিয়ে দেবে, একজন ক্যাশ নিয়ে যাবে সেটা না, শুধুমাত্র তারা যেন বিদেশে যেতে পারে সেই ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। অন্য কাজে এই টাকাটা কিন্তু খরচও করতে পারবে না। আর এখানে যেহেতু সাধারণ ব্যাংকগুলো লোন দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাংক গ্যারান্টি কিংবা অনেক ধরনের জটিলতা আছে, আর আমরা মূলত আমাদের স্টুডেন্ট যারা যায় তারা কিন্তু বিভিন্ন দেশে পড়াশোনা করার উদ্দেশ্যে গেলে ওই সমস্ত দেশে শেষ পর্যন্ত একটা কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেকভাবে লাভবান হচ্ছি। রাজধানীর শ্যামলীতে অভিযান চালিয়ে টিজি জেনারেল হাসপাতাল বন্ধের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় অভিযান চালানো হয় আরও 4টি হাসপাতালে। এর মধ্যে যমুনা হাসপাতালের আইসিইউ ও এনআইসিইউ সহ অপারেশন থিয়েটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার দুপুরে শ্যামলীর মুক্তিযোদ্ধা টাওয়ারের এ অভিযান চালায় অধিদপ্তরের পরিচালক আবু হোসেন মইনুল আহসান। অভিযান শেষে সাংবাদিকদের জানান, আইসিইউ এনআইসিইউ সুযোগ সুবিধা ও চিকিৎসার ন্যূনতম আধুনিক ব্যবস্থা না থাকা সহ বিভিন্ন অভিযোগে বন্ধের ঘোষণা দেয়া হয় টিজি জেনারেল হাসপাতালকে। একই অভিযোগে আরও বেশ কয়েকটি হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। দেয়া হয় বিভিন্ন নির্দেশনা। স্বাস্থ্য খাতকে উন্নত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মন্ত্রী মহোদয় বলেছে যে ক্লিনিক বন্ধ করা, জেল জরিমানা করা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যতভাবে এটি সংশোধন করতে পারি, সেটা যে জেল জরিমানার মাধ্যমে হয়ে থাকে, পরিদর্শনের মাধ্যমে হয়ে থাকে, আপনাদের রিপোর্টিংয়ের মাধ্যমে হয়ে থাকে। আমি বলি এটা একটা কম্প্যাক্ট প্রসিডিওর এবং গ্রুপ ওয়ার্ক। আপনারা আমাদের গ্রুপ ওয়ার্কারই অংশ। আপনারা রিপোর্ট করেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এবং আপনারা আমার ইতিহাস বলবে যে আপনাদের কোনো রিপোর্টই আমরা নো স্টোন ইজ আনটার্নড। আমরা প্রত্যেকটা বড় পাথর থেকে শুরু করে নুড়ি পাথর পর্যন্ত আমরা আপনাদের রিপোর্টিংকে আমরা গুরুত্ব দেই। তা আপনারা রিপোর্টিং করেন, মানে কিপ দিস গোয়িং, এবং আমরা কাজ করে যাব। জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি দিতে বিশেষ কমিটি একমত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, 2 এপ্রিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের নেয়া 133টি অধ্যাদেশের বিষয়ে যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদে পাঠানো হবে। আর সংবিধান ও জনগণের স্বার্থ বিরোধী কোনো অধ্যাদেশ সুপারিশ না করার কথা জানিয়েছে জামায়াত। সকালে জাতীয় সংসদে ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তারা। বিস্তারিত থাকছে জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। মঙ্গলবার বেলা 11টায় জাতীয় সংসদের দ্বিতীয় তলায় প্রথম বৈঠকে বসে অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত সংসদের বিশেষ কমিটি। যোগ দেন কমিটিতে থাকা সদস্যরা। বিশেষ কমিটির সভায় যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশ যাচাই বাছাইয়ে সংবিধান ও জুলাই জন আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেবে সরকার। একই সঙ্গে বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিতে সবাই একমত। এটা আরও কয়েকবার মিটিংয়ে বসতে হবে, কারণ 133টা অধ্যাদেশের বিষয় এক মিটিংয়ে ফয়সলা করা সম্ভব হবে না। আরও 2-1টা মিটিং হবে। বিষয়গুলোতে একমত হয়েছে, অনেক বিষয়ে একমত হওয়া গেছে, না আরো অনেক বিষয়ে একমত হওয়া গেছে যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময়ে করতে হয়েছে। এগুলো সব বিষয়ে জুলাইয়ের বিষয়ে কি একমত হয়েছেন কিনা? জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ সবাই একমত, সবাই পুরোপুরি, হ্যাঁ পুরোপুরি একমত। যদি সংশোধনী আনতে হয় সেটা পরবর্তীতে। বৈঠক শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান, আগামী 2 এপ্রিলের মধ্যে 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে সংসদে পাঠানো হবে। 133টার মধ্যে যেহেতু 4টা, ওই 133টার মধ্যেই 4টা থাকবে। আমাদের যথেষ্ট হোমওয়ার্ক হয়েছে, গত 1 মাস ধরেই আমরা কম বেশি পড়ালেখা করে এসেছি। 29 তারিখে নেক্সট মিটিং শুরু হবে পার্লামেন্টের, কিন্তু আমরা 2 তারিখ পর্যন্ত নিয়েছি। এই সেশনের মধ্যে এটা শেষ করতে হবে। সংবিধান পরিপন্থী ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো অধ্যাদেশ সুপারিশ না করার কথা জানায় জামায়াতে ইসলাম। আমরা সাংবিধানিক বিষয়গুলি কিন্তু ওইভাবে আজকে আলোচনায় আসে নাই, সামনে হয়তো আসবে। তবে আমরা সবসময় দেশের জন্য যেটা দরকার, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যেগুলি জরুরি, সেগুলো কিন্তু আমরা অবশ্যই বলবো। সেটা সরকার বললেও বলবো, না বললেও আমরা বলবো। এর আগে নিয়ম মেনে প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ উপস্থাপন করেন আইনমন্ত্রী।
এসব অধ্যাদেশের ভাগ্যে কি আছে তা জানতে অপেক্ষা করতে হবে দ্বিতীয় অধিবেশন পর্যন্ত। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। 111-এর আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন থানার মানব পাচার আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার গভীর রাতে তাকে আটক করে ডিবি পুলিশ। মাসুদ চৌধুরীর বিরুদ্ধে হত্যা, দুর্নীতির মামলা সহ 11টি মামলা রয়েছে। এর মধ্যে 3টি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন এই দাপুটে সেনা কর্মকর্তা। বিস্তারিত থাকছে জাহিদ হাসানের প্রতিবেদনে। 2007 সালে 111 সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের গঠিত গুরুতর অপরাধ দমন জাতীয় কমিটির সমন্বয়ক ছিলেন তিনি। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে মাসুদ উদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার করা হয়। টানা 3 মেয়াদে 6 বছর ওই পদে ছিলেন তিনি। 2018 সালের জাতীয় নির্বাচনে ফেনী 3 আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন দাপুটে এই সেনা কর্মকর্তা। সোমবার মধ্যরাতে রাজধানীর বাড়িধারার বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মাসুদ উদ্দিনকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসে। মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। তাকে পল্টন থানার মানব পাচার আইনে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। উনি পলাতক থাকায় ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং ডিএমপির 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনও তদন্তাধীন। 111-এর ভূমিকা নিয়ে কোনো মামলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ জানায়, সব অভিযোগের তদন্ত করা হচ্ছে। এর আগেও আমরা একাধিকবার ওনাকে গ্রেপ্তারের প্রচেষ্টা নিয়েছি, ওনাকে কিন্তু পাওয়া যায়নি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করবে, সকল রকম অন্যায় অবিচারে যথাযথ বিচার নিশ্চিত করবে। পরে আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে মাসুদ উদ্দিন চৌধুরীকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যে লোকগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে, সেই লোকগুলো সেখানে মানবতা জীবনযাপন করেছে, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এই বিষয়গুলো বের করার জন্য বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। বিএনপি সরকার গঠন করার পর 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কুশীলবদের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীকেই প্রথম গ্রেফতার করা হলো। জাহিদ হাসান, এখন, ঢাকা। হাদি হত্যার মামলায় প্রধান 2 আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নেওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর তদন্তকারী কর্মকর্তারা। সোমবার 2 অভিযুক্তকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিচারক এতে সম্মতি দেয় রাতেই কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি বিশেষ দল অভিযুক্তদের কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যায়। এর আগে রোববার পশ্চিমবঙ্গের আদালতে তোলা হয় মাসুদ ও আলমগীরকে। তাদেরকে রিমান্ড শেষে দমদম কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। যদিও আদালতে তোলার সময় হত্যার দায় অস্বীকার করে ফয়সাল। আচ্ছা, আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। হামলা প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে কুয়েতের অন্তত 7টি ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ছোড়া মোট 19টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বাহরাইনেও। এদিকে ইরাকের আনবার প্রদেশে ইরান সমর্থিত পিএমএফ ঘাঁটিতে বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন। জবাবে ইরাকি ভূখণ্ড থেকে হাসাকা ঘাঁটিতে রকেট হামলার খবর দিয়েছে সিরীয় সেনাবাহিনী। জেরুজালেমে ব্যাপক বিস্ফোরণের খবরও পাওয়া যায়। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফার নিকটবর্তী একটি শহরে ইরানি ক্লাস্টার বোমা হামলা হয়েছে। অন্যদিকে তেহরানে মার্কিন ইসরায়েলি হামলায় এক ইরানি শিক্ষাবিদ ও 2 শিশু নিহত হয়েছেন। মধ্য ইরানের ইস্পাহান ও খুররাম শহরে 2টি হামলা হয়েছে। বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় 2 জন নিহত হন।
জাতীয় দলের পাইপলাইনে নতুন ক্রিকেটার যোগ করতে চাই। মিরপুরে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিসিবির নবনিযুক্ত প্রধান নির্বাচক হাবিবুল বাশার। নির্বাচক প্যানেলের বাকি সদস্যদের নিয়ে নিজের সন্তুষ্টির কথাও প্রকাশ করেন তিনি। পুরোপুরি প্রস্তুত হয়ে এই জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান, এমন আশাবাদতার আরো জানাচ্ছেন জুবের আহমেদ। ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে ব্যস্ততা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেটীয় পরাশক্তিদের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। আর কঠিন এক সময়ে নির্বাচক প্যানেলে পরিবর্তন এনেছে বিসিবি। হাবিবুল বাশারের নেতৃত্বে বিশ্বকাপের আগ পর্যন্ত ক্রিকেটার নির্বাচনের দায়িত্ব সামাল দেবেন হাসিবুল হোসেন শান্ত, নাইম ইসলাম ও নাদিফ চৌধুরী। আনুষ্ঠানিক ঘোষণার পরদিনই বিসিবিতে এসে বর্তমান নির্বাচক গাজী আশরাফ লিপুর সঙ্গে এক দফা আলোচনা সেরেছেন হাবিবুল বাশার। জানালেন ধারাবাহিকতা বজায় রাখলেও পাইপলাইনে ক্রিকেটার বাড়াতে চান তিনি। যেহেতু এবছর অনেক খেলা, আমার মনে হয় একটা লম্বা গ্রুপ নিয়ে কাজ করতে হবে, ব্যাক টু ব্যাক সিরিজ আছে, তো আমাদের প্লেয়ারের পুলটা মনে একটু বেশি বাড়াতে হবে এবং সেটা যেন এমন হয় যে খারাপ দিয়ে খারাপ রিপ্লেস না করতে, যেন সবাই ভালো করে। এরকম যদি আমরা বাইরের যদি যেই 14 জন আউট অফ 14 অথবা 15 স্কোর হয়, তার বাইরে যারা আছেন হয়তো আরও 10 জন কিংবা আরও 15 জন, এই গ্রুপটা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। এই গ্রুপটাকে যদি আমরা খুব ভালো মতো প্রিপেয়ার করতে পারি তাহলে মনে হয় আমাদের সমস্যা হবে না। প্রথমবারের মতো 4 নির্বাচককে আলাদা আলাদা জোনে ভাগ করা হয়েছে। বিষয়টিকে ইতিবাচক নজরেই দেখছেন প্রধান নির্বাচক। এখন তো আমরা রিজনাল ক্রিকেটের দিকে যাচ্ছি। রিজনাল ক্রিকেটের দিকে গেলে হয়তো চিফের জন্য সব দিকে যাওয়া অসুবিধা, তো সিলেক্টর কোনো একটা জোন ভাগ করে দিলে তিনি হয়তো ওই জোনে যে কাজ করতে পারবেন, জোনের সব কিছু দেখতে পারবেন। এটার জন্য আসলে করা হয়েছে, হুইচ ইজ অলসো নট ব্যাড। দেশের ক্রিকেটে প্রত্যাবর্তনের খুব কাছাকাছি আছেন সাকিব আল হাসান। অবশ্য পরিকল্পনাতে থাকলেও সাকিবকে তড়িঘড়ি করে ফেরাতে নারাজ হাবিবুল বাশার। ও আসলে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসবে, হি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমরা যদি সাকিবকে যদি চিন্তাই করি, আমি তো লম্বা সময় ধরে চিন্তা করি, আমি এটাও ফিল করি যে সাকিব একটা সিরিজের জন্য খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমরা সাকিবকে যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাই করে লম্বা সময় যদি সার্ভিসটা পেতে পারি। আগামী এপ্রিল থেকে দায়িত্ব নেবে হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এর মধ্যে দিয়ে শেষ করছি এখন সন্ধ্যা। তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।